আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন দেখেছেন চ্যানেল 24 এ একটি প্রতিবেদন প্রচারিত হচ্ছে, যেখানে কক্সবাজারের ঈদগড় এবং বান্দরবনের বাইশারী এলাকার দিনমজুর প্রায় 22 জনের নামে 250 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে, যেটি ইউসিবির চট্টগ্রামের চকবাজার শাখা থেকে। আমরা সেই বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে যে বিষয়গুলো পেয়েছিলাম, মূলত যাদের কাছ থেকে যাদের নামে ঋণ মঞ্জুর করা হয়েছে তাদের কাছ থেকে করোনার সময় তাদেরকে কাউকে ত্রাণ দেওয়ার কথা বলেছিল এবং কাউকে বলেছিল চাকরি দিবে। তখন সেই সংকট মুহূর্তে তারা তাদের এই যে প্রতারক চক্র তাদের ফাঁদে পা দিয়েছিলেন। পরে তারা মূলত ত্রাণ এবং আর্থিক যে সহায়তা এবং চাকরির যে বিষয়টি সবগুলো মাথায় রেখে ঈদগড় এবং বাইশারের প্রায় 22 জনের মতো তারা সেখানে পটিয়ার একটি জায়গায় গিয়েছিলেন, যেখানে গিয়ে তাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে, জাতীয় পরিচয়পত্র, সেটি দিয়েছিলেন এবং সেখানে তারা স্বাক্ষরও করেছিলেন। পরবর্তীতে 3 মাস পর তাদের যেই কাগজপত্রগুলো নিয়েছিলেন ন্যাশনাল আইডি সহ, সেগুলো তাদেরকে ফেরত দেওয়া হয় এবং তারা ধারণাই করেছিলেন যে মূলত তাদেরকে যে করোনার সময় যে সংকটের সময় মূলত কোনো এনজিও থেকে বা কোনো সরকারের কোনো তরফ থেকে তাদেরকে এই ত্রাণগুলো দেওয়া হচ্ছে। কারণ যেই মানুষগুলোর নামে ঋণ মঞ্জুর করা হয়েছে তাদের প্রত্যেকেই বলা চলে যে প্রত্যেকেই দিনমজুর। কেউ রাবার শ্রমিক, কেউ টমটম চালক, আবার কেউ দিনমজুর। এভাবে মূলত তাদের মোট কথায় তারা সবাই প্রত্যেকেই শ্রমিক। এই মানুষগুলোর খুব একটা পড়াশোনা জানা নেই, বিশেষ করে যে কাগজগুলোতে তারা সাইন করেছিলেন সেগুলো ইংরেজিতে লেখা ছিল। সে কারণে যারা মোটামুটি পড়তে পারে তারা সেটাও বুঝেনি। ফলে তাদের যে বিষয়টি, তারা এই যে কাগজগুলো দেওয়ার পরে তারা সেখান থেকে চলে আসার পর 1 থেকে 1.5 বছরের মাথায়, আবার কারো জন্য 2 বছর পরে তাদের নামে বিভিন্নভাবে ব্যাংক থেকে যখন নোটিশ আসা শুরু হয়, তখন তারা বিভিন্ন যারা পড়াশোনা জানে তাদের কাছে নোটিশগুলো পড়ানোর পরে, ব্যাংকের নোটিশ, তখনই জানতে পারেন আসলে তাদের নামে ঋণ মঞ্জুর করা হয়েছে। এবং এই ঋণগুলো নেওয়ার জন্য তাদের সাথে যে প্রতারণা করা হয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন, সেখানে 4 জনের নাম আমরা উল্লেখ করেছি। প্রতারক চক্রের একদম ঈদগড় বাইশারীতে যিনি কাজ করেছেন তার নাম আবুল কালাম। মূলত তার জন্মস্থান হচ্ছে ঈদগড়ে। পরে সেখান থেকে তিনি বিয়ের পরে পটিয়ায় গিয়ে বেশ কিছু সময় ধরে সেখানে পটিয়াতে থাকেন এবং সেখানে থাকার সুবাদে এই যে প্রতারক চক্র, ব্যাংক থেকে যারা নামে বেনামে ভুয়া কাগজপত্র দিয়ে টাকা হাতিয়ে নেন, তাদের সাথে পরিচয় হয়। পরে তাদের মাধ্যমে তিনি এলাকায় ফিরে যান এবং তাদেরকে চাকরি এবং নানা ধরনের কাজের আশ্বাস দিয়ে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সংগ্রহ করেছিলেন এবং বিনিময়ে কাউকে কিছু টাকাও দিয়েছিলেন। এই আবুল কালাম মূলত তার যে দায়িত্ব সেটি পালন করার পরে বাকি 3 জনের সাথে তাদের সাক্ষাৎ করান। সেখানে একজনের নাম মুস্তাফিজুর রহমান, আরেকজনের নাম নুরুল আনোয়ার এবং আরেকজনের নাম মোহাম্মদ শাহজাহান। তারা কিন্তু 3 জনেই পটিয়া এলাকার এবং সেখানে তারা একজন কেউ কোম্পানিতে, এয়ারমেট কোম্পানিতে একজন মুস্তাফিজ নামে চাকরি করেন, আবার আনোয়ার যিনি রয়েছেন তিনি আরেকটা জায়গায় কাজ করেন। কিন্তু তাদের মূল কাজ হচ্ছে এই যে সাবেক তৎকালীন ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার এবং তার পরিবার, তিনি এবং তার পরিবারের যে লোকজন রয়েছেন তাদের হয়ে মূলত এই যেই ব্যাংক থেকে যে টাকা হাতিয়ে নেওয়ার যে বিষয়, সেটি তারা মূলত সূক্ষ্মভাবে সেটি করে যেতেন। এবং সেজন্য তারা শুধুমাত্র যে ঈদগড় এবং বাইশারী যে প্রতারণার যে জাল বিছিয়েছিলেন সেটা নয়, এর বাইরেও আমরা যেটি জেনেছি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় রয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা এই একই ধরনের প্রতারণা তারা করেছেন। ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে, আমার প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর থেকে বেশ কিছু জায়গা থেকে লোকজন যোগাযোগ করেছেন যে তারাও এই ধরনের ভুক্তভোগী। অর্থাৎ শুধুমাত্র এই 22 জন নয়, এর বাইরে আরও বেশ কয়েকজন রয়েছে। আমরা এই চক্রের সন্ধান করতে গিয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছিলাম, সেখানে তারা মূলত জেকে টাওয়ার যেটি রয়েছে চট্টগ্রামের নন্দনকানন সড়কের পাশে যেই জেকে টাওয়ার রয়েছে, সেই জেকে টাওয়ারের একটি ফ্লোরে তারা সেখানে একটা অফিস খুলে বসেছিলেন, যদিও সেটা নাম দিয়েছিলেন এয়ারমেট, কিন্তু বাস্তবে সেখানে আসলে কোনো পণ্যের বেচাকেনা হতো না। আমরা সেখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অনেকের সাথে আমরা কথা বলেছি এবং সেখানে ওই বিল্ডিংয়ের মধ্যে, জেকে টাওয়ারের মধ্যে আরও যারা থাকেন তাদের সাথেও আমরা কথা বলছি এবং এই মানুষগুলো যে তথ্য, তারা আসলে এয়ারমেট কোম্পানির নাম খুললে যেই ফ্যান বিক্রির কথা বলতো, সেইগুলো তারা আসলে খুব একটা দেখতো না। কিন্তু প্রধানত তাদের কাছে যে জিনিসগুলো দেখা যেত, তারা প্রায় সময় ব্যাংকের বিভিন্ন ধরনের কাগজপত্র, জমির বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে এসে সেখানে কাজ করতেন এবং বিভিন্নভাবে গ্রামের লোকজন তাদের কাছে আসতেন। আমাদের অনুসন্ধানের যে বিষয়, সেটির সাথে এটির অত্যন্ত দারুণভাবে মিলে যায়। আমরা
যদিও আমাদের যে ঈদগোর এবং বাইশারের যে ভুক্তভোগী তারা মূলত পটিয়ায় গিয়েছিলেন, ব্যাংকে যাননি। এবং এই ব্যাংকে না গিয়েও যে টাকাটা কিভাবে পেলেন সেটি বলছি। তার আগে একটুখানি আমি একটুখানি বলতে চাই, সেটি হচ্ছে জেকে টাওয়ারে আমি গিয়েছিলাম। সেখানে প্রত্যেকটি ফ্লোরে আমি গিয়েছিলাম, প্রত্যেকের সাথে কথা বলেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি। বিশেষ করে সেখানকার দীর্ঘদিন ধরে যারা চাকরিতে আছেন, সাম্প্রতিক সময়ে যারা চাকরিতে আসছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, মুস্তাফিজের যেই অফিস ছিল সেখানে মূলত বিভিন্ন ধরনের ব্যাংকের কাগজ, জমি জমার কাগজ তারা আসতো, বিভিন্ন লোকজন আসতো। সেখানে নুরুল কবির নামে আরও এক ব্যক্তির কথা তারা সেখানে জানিয়েছেন। এবং এই একটা সংঘবদ্ধ চক্র যারা মূলত সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের হয়ে কাজ করতেন। পরে বিষয়টি গত 5ই আগস্টের পর যখন হঠাৎ করে দেশের অবস্থা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, তখন তারা সেখান থেকে অফিস পরিবর্তন করে জেকে টাওয়ার থেকে জুবলি রোডের 3 পুলের মাথায় যে বিএনপি টাওয়ার রয়েছে সেখানে তারা গিয়েছিলেন। আমি যেটি জেনেছি যে এই ভবনটি মূলত তাদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট মেম্বারেরই বিল্ডিং, এবং তাদের প্রত্যেকেরই সেখানে বিনিয়োগ রয়েছে। সেখানকার 3 তলা এবং 4 তলা তাদের যেই অফিস, তারা যে প্রতারণার ফাঁদ পাতে সেই প্রতারক চক্রের পুরো সিন্ডিকেট মূলত এই যে 3 তলা এবং 4 তলায় বসেন। সেখানে তারা বসে একই ধরনের কাজগুলো করেন। মূলত মানুষের ক্ষোভ থেকে বাঁচার জন্য তারা অফিস পরিবর্তন করে এই যে তারা মূলত নিরাপদে সেখানে অবস্থান করছেন। এবং সেটি অনুসন্ধান করতে গিয়ে মুস্তাফিজের সাথে বিভিন্ন সময় আমি যোগাযোগের চেষ্টা করেছি, তার ফোন বন্ধ পেয়েছি। নুরুল আনোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তার যে পটিয়ার জায়গা রয়েছে সেখানেও বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আসলে কোনোভাবেই তাদের যে সন্ধান সেটি আমি পাইনি, এবং তারা কোনোভাবে আমি তাদের বরাবর যেতে পারিনি। কিন্তু যেই আবুল কালামের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে আবুল কালাম হচ্ছেন যে 4 জন প্রতারক, এর মধ্যে একজন যার বাড়ি ঈদগড়ে ছিল, পরে পটিয়াতে তিনি থাকেন। সেই আবুল কালাম যেটি বলছেন যে মূলত এই মুস্তাফিজ এবং অন্যান্য যে সিন্ডিকেটের সদস্য তাদের হয়েই তিনি বিভিন্ন গ্রামের লোকজনকে তিনি নিয়ে আসতেন, এবং তার যে দাবি তিনিও প্রতারণার শিকার হয়েছেন। তার নামে 26 কোটি টাকা লোন নেওয়া হয়েছে, ঠিক একই ধরনের চকবাজার শাখা থেকে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। আমি তার সঙ্গে আমার আজকে সকালে প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পরে মূলত তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সে তার অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে সে তার বিষয়গুলো জানিয়েছেন। এবং এই প্রতারক চক্রের আমি যেটি জানতে পেরেছি যে মুস্তাফিজ, নুরুল আনোয়ার, শাহজাহান তারা প্রত্যেকেই বিদেশে পালিয়ে যাওয়ার জন্য নানাভাবেই চেষ্টা করে যাচ্ছেন। তারা যাতে দ্রুত এই যেই প্রতারণা তারা সারা দেশে করেছেন সেখান থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিদেশ পালিয়ে যেতে চান। তবে তাদের দেওয়া যে তথ্য, মূলত সাইফুজ্জামান চৌধুরী অর্থাৎ সাবেক যে ভূমিমন্ত্রী তার যে ভাই রয়েছেন রনি, সেই রনির হয়ে মূলত এই ব্যাংকের যে টাকাগুলো লুটপাট হতো, ব্যাংকের টাকা ব্যাংকে না গিয়েও যে বিভিন্ন জায়গায় গিয়ে স্বাক্ষর করে যে টাকাগুলো নিয়ে ফেলতো বিভিন্ন জনের নামে, সেটার মূল কারিগর ছিলেন হচ্ছে রনি। রনির মাথার উপর ছিলেন হচ্ছে তার ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। যদিও রনির সাথে আমি বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছিলাম, রনিও এখন গা ঢাকা দিয়েছেন, এবং 5ই আগস্টের পর থেকে তাকে খুব একটা দেখাও যায়নি। সে কি আসলে বিদেশে অবস্থান করছে নাকি বাংলাদেশে আছে সেটিরও কোনো এখন পর্যন্ত তথ্য পাইনি। সেটিও আমার অনুসন্ধানের মধ্যে রয়েছে যে তার অবস্থান বর্তমানে কোথায়। এবং এই রনির হয়ে শুধুমাত্র আমি যে 4 জনের নাম বলেছি, নুরুল আনোয়ার, শাহজাহান, মুস্তাফিজ এবং আবুল কালাম, এর বাইরেও আরও অনেক এই চক্রের আরও অনেক সদস্য রয়েছে। কারণ শুধুমাত্র এটি কক্সবাজারের ঈদগড় বা নাইকঞ্চের বাইশারি নয়, এটি কক্সবাজারের আরও বিভিন্ন এলাকা, চট্টগ্রামের এলাকা রয়েছে, আমি নরসিংদী সহ অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তাদের এই প্রতারণাটি তারা করেছেন। ফলে এই যে ভুক্তভোগীর তালিকা সেটা শুধুমাত্র 22 জনের মধ্যে নয়, এটি আসলে অনেক লম্বা হতে পারে। এবং আমি আশা করছি হলো এই যে লম্বা তালিকাটা সেটিও আমি অনুসন্ধানে তুলে আনতে পারবো। এবং এই সাথে ব্যাংকে গিয়ে যেই বিষয়টি সেখানে লক্ষ্য করেছি, তাদের প্রথমে যখন আমি ইউসিবি ব্যাংক চকবাজার শাখা যেখান থেকে মূলত এই মানুষগুলোর নামে ঋণ মঞ্জুর করা হয়েছে, তার সঙ্গে যেখানে ম্যানেজার সাহেব ছিলেন তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মাত্র তিনি জয়েন করেছিলেন, ফলে তিনি আমার সাথে খুব একটা কথা বলেনি। এবং ব্যাংকের যে প্রসেস, সেই প্রসেসেই মূলত তারা লোনগুলো কীভাবে রিটার্ন আনা যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। এবং তিনি দাবি করেছিলেন, সেই সময় আমাকে জানিয়েছিলেন, যখন ঋণগুলো মঞ্জুর করা হচ্ছিল তখন সেই ব্যাংকে অপারেশন ম্যানেজারের দায়িত্ব ছিলেন হোসনে মোবারক জিকু, যিনি বর্তমানে একই ধরনের দায়িত্বে রয়েছেন। পরে তার সঙ্গে আমার কথা হয় এবং তার অডিও আমি রেকর্ড করেছিলাম। তিনি যেটি দাবি করেছেন যে মূলত আমরা যেটি প্রায় সময় আমরা দেখি যে কোনো সময় যদি আমাদের ব্যক্তিগত চেকের বিষয় হয়, সেটি 50 থেকে যখনই 1 লাখ টাকার হয় তখন সেটি মঞ্জুর করার সময় অনেক সময় ফোন করে বিভিন্নভাবে যাচাই বাছাই করে তারপরে চেকটি দেওয়া হয়। কিন্তু এখানে এই মানুষগুলো যে 22 জন, ঈদগড় এবং বাইশারের যে 22 জন মানুষ, তারা আসলে কোনো সময় ব্যাংকে যাননি, এবং চকবাজার শাখার যে ইউসিবি ব্যাংকের যে চকবাজারের শাখা
সেই শাখাটিও তারা আসলে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু কিভাবে তারা ব্যাংকে না গিয়েও এই লোনটা পেয়েছেন, সেই প্রশ্ন যখন আমি তাকে করেছিলাম, তখন তিনি যেটি উত্তর দিয়েছিলেন আমাকে যে তারা মূলত ব্যাংকের যে কাগজপত্র মর্গেজ দেওয়া হয়েছে, সেই মর্গেজের কাগজপত্রগুলো দেখেছেন এবং যে প্রতিষ্ঠানগুলো দেখানো হয়েছে, যেমন আমার যে প্রধান ক্যারেক্টার আমি ইসলামকে নুরুল ইসলাম, তার নামে ইসলাম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছে, যেই প্রতিষ্ঠানের ন্যূনতম কোনো ধরনের প্রমাণ কোথাও নেই। কিন্তু ব্যাংকের এই কর্মকর্তা যেটি দাবি করছেন যে ইসলাম ট্রেডার্স, বশর ইন্টারন্যাশনাল, এইভাবে বিভিন্ন জনের নাম দিয়ে যে প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে নামমাত্র, সেগুলো তিনি দেখেছিলেন সেই সময়, এবং সেই সময় প্রত্যেকটি জায়গায় সেখানে সাইনবোর্ড ছিলেন, এবং যেই পটিয়াতে যে কাগজগুলো দেখানো হয়েছিল, সেখানে প্রত্যেকটি জমির কাগজপত্র তাদের সঠিক ছিল এবং জমি বর্তমানে আছে বলে তিনি দাবি করেছেন। কিন্তু বাস্তবে এই যে ইসলাম ট্রেডার্স, বশর ইন্টারন্যাশনাল, এই ধরনের কোনো ধরনের প্রতিষ্ঠান কিন্তু সেখানে, মদিনা ট্রেডার্স, বিভিন্ন ধরনের নামে যে প্রতিষ্ঠানগুলো দেখানো হয়েছে ব্যাংকের লোনের জন্য, সেগুলোর কোনো অস্তিত্ব চট্টগ্রামের কোনো জায়গায় পাওয়া যায় না। এবং তিনি যেটি বলছেন যে ব্যাংকে না এসেও কিভাবে তারা লোন পেলেন, লোনটা তাদের নামে স্যাংশন করা হলো, সেটি নিয়ে আসলে তিনি খুব একটা তিনি যে ব্যাংকের লোনটা কিভাবে মঞ্জুর করা হলো, সেটি নিয়ে আসলে তিনি খুব একটা কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি যেটি বলেছেন যে আসলে সেই সময় তিনিও অসহায় সুর অনেকটা শেয়ার করেছিলেন যে তৎকালীন যে ম্যানেজমেন্ট ছিল, তাদের চাপের মুখে তাদেরকে অনেক কিছু করতে হয়েছে। কিন্তু সেখানে আসলে ম্যানেজমেন্টের যে তৎকালীন যে পরিচালনা পর্ষদ ছিল, অর্থাৎ সাবেক ভূমিমন্ত্রীর পরিবারই মূলত এই ইউসিবি ব্যাংকটা নিয়ন্ত্রণ করতে, এবং তাদেরই সিটি ব্যাংক, তারা যেটি বলছেন পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণেই তারা মূলত সব ধরনের কাজ করতে বাধ্য ছিলেন। এবং 5ই আগস্টের পরে তারা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার পরে তারা অনেক ধরনের এই মানুষগুলোকে পাচ্ছেন যারা তাদের নামে লোন হয়েছে ব্যাংক শাখা থেকে বা ওই ব্যাংক থেকে, কিন্তু বাস্তবে এই মানুষগুলো সত্যিকার অর্থে কোনো ধরনের ঋণ তাদের কাছ থেকে গ্রহণ করেনি। এবং তারা ব্যাংকের লোকজনে তারা প্রত্যেকে দাবি করেছেন যে এই বিষয়গুলো 5ই আগস্টের পর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে মানুষজন যাচ্ছে, এবং তারা প্রত্যেকে দাবি করছেন, কেউ শ্রমিক, কেউ দিনমজুর, কেউ নিরক্ষর, কেউ অসহায়, এভাবে তারা বিভিন্নভাবে দাবি করছেন যে তারা কোনো অবস্থাতে এই লোনের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু ব্যাংকের যে সিস্টেম রয়েছে চেকের বিনিময়ে টাকা তোলার, তিনি যেটি দাবি করছেন যে আমার কিন্তু রেকর্ডের মধ্যে রয়েছে, তিনি যেটি আমার কাছে দাবি করেছেন, নুরুল ইসলাম এবং আরও যে মানুষগুলো রয়েছে তাদের চেক নিয়ে মুস্তাফিজ তাদের যে ব্যাংকের শাখা রয়েছে চকবাজার শাখা, সেখানে যেতেন চেকের টাকা তোলার জন্য। কিন্তু যখনই কোটি কোটি টাকা চেকগুলো উত্তোলন হতো, তখন কিন্তু এই মানুষগুলোর কাছে কখনো তারা ব্যাংকের লোকজন ফোন করেনি। অর্থাৎ এই ব্যাংকে সেই সময়ে যারা দায়িত্বে ছিলেন, এরা প্রত্যেকেই জড়িত, এবং এটা একটা বিশাল সিন্ডিকেট, যেখানে আমি এখন পর্যন্ত আমি মনে করি যে এই সিন্ডিকেটের খুব একটা মোটামুটি চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এর পেছনে আরও অনেকেই রয়েছে। সিন্ডিকেটে আরও কারা আছে সেই বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে, এবং আমি আশা করছি যে চূড়ান্ত পর্যায়ে যেতে পারলে হয়তো আরও অনেক বিষয় বেরিয়ে আসবে, এবং আরও অনেক মানুষ যে মৃত্যুর মুখে পতিত হয়েছে তারা সেখান থেকে রেহাই পাবে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি, যে 22 সালের যেই গর্জনিয়ার মূলত যে মিজানুর রহমান নামে, যার নামে সেখান থেকে লোন দেখানো হয়েছে, যিনি আইডি কার্ড সেখানে জমা দিয়েছিলেন, তিনি কিন্তু এই লোনের বিষয়টি যখনই জানতে পারেন তখনই স্ট্রোক করে মারা যান। তার কয়েকটা বাচ্চা রয়েছে এবং তার যে স্ত্রী, তারা একদম পাহাড়ের গহীন জায়গায়, যেখান থেকে রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে যেতে হয়, বনের ভেতর, সেই বনের ভেতরে একটা ঝুপড়ির মধ্যে তারা থাকেন, তাদের দুর্বিষহ জীবন। এবং এই স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানুষের বাড়ি বাড়ি এবং বিভিন্নভাবে মাঠে কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, এবং তিনি আদৌ জানেন না যে তার সন্তানরা কোনোদিন পড়াশোনা করতে পারবেন কিনা, এবং স্বামীকে ছাড়া তার যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামের শেষ গন্তব্য কোথায় আসলে তিনি জানেন না। এই মানুষগুলো তারা যেটি দাবি জানিয়েছেন যে সরকারের তাদের আসলে এই কক্সবাজারে এসে মামলার আবেদন করার মতো সক্ষমতাও অনেকেরই নেই। সুতরাং তারা একটুখানি চান যে বর্তমান যে সরকার তাদের কাছে একটুখানি দাবি রাখেন যে তাদের যে দুর্বিষহ জীবন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সরকারের সহায়তা চান। বর্তমান আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট যেই উপদেষ্টারা রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই যন্ত্রণা থেকে তারা রেহাই পায়। কারণ ইতিমধ্যে অনেকের নামে মামলা হয়ে গেছে, অনেকের নামে লিগেল নোটিশ হয়ে গেছে, সেইগুলো পাওয়ার পরে অনেকেই পলাতক জীবনযাপন করছেন। ফলে তাদের যেই পরিবারগুলো, সেগুলোর অনেক চরম দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। অনেক পরিবার কিন্তু না খেয়ে দিন যাপন করছে, এবং তাদেরকে সহায়তা করার মতো সেখানকার সেরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই।